আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা CSS সিলেক্টর, প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি CSS এর বর্ডার, প্যাডিং এবং মার্জিং এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য প্রথমেই আমি সাবলাইম টেক্সট এডিটরটি ওপেন করে নিব এবং এই এডিটরটি ওপেন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে আমার একটি ফোল্ডার ওপেন করা আছে, অর্থাৎ যেই ফোল্ডারে আমি কাজ করছিলাম। এখানে একটি index.html ফাইল আছে এবং একটা CSS ফাইল রয়েছে। এখন আমরা যদি HTML এর বেসিক যে মার্কআপটি রয়েছে সেটি নিয়ে আসি, আমরা নিয়ে আসলাম এবং এখানে আমি টাইটেলটা চেঞ্জ করে দিলাম। সাপোজ টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিলাম এবং চেঞ্জ করে দেওয়ার পরে আমার এই যে CSS ফাইলটি রয়েছে সেটি যদি আমি লিঙ্ক করতে চাই, সেক্ষেত্রে আমি নিচে একটা লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে পারি এবং এখানে রেলিকুয়াল স্টাইল শিট অর্থাৎ রিলেশন স্টাইল শিট করে দিলাম এবং এখানে href এর মধ্যে CSS ফাইলের লিঙ্কটা দিয়ে দিলাম। অর্থাৎ আমি আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা CSS ব্যবহার করতে পারি, এই ক্ষেত্রে আমরা এক্সটার্নাল পদ্ধতিতে CSSটা ব্যবহার করছি। এখন আমরা যদি একটা এলিমেন্ট ক্রিয়েট করি এখানে, সাপোজ স্প্যান, অথবা আমি যদি একটা p ট্যাগ ইউজ করি এবং দিস ইজ সামথিং, আমি এই সেন্টেন্সটা ব্যবহার করি এখানে এবং ব্যবহার করার পরে আমি যদি এই ফাইলটাকে আমার ব্রাউজারে ওপেন করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা সেন্টেন্স ওপেন হয়েছে, অর্থাৎ দিস ইজ সামথিং এখানে শো করছে। এখন নর্মালি এইটার কালার কিভাবে চেঞ্জ করতে হয় CSS এর মাধ্যমে, এটা গত পর্বে আমি দেখিয়েছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এটার মধ্যে বর্ডার তৈরি করতে পারি, অর্থাৎ এই লেখাটার মধ্যে বা একটা HTML এলিমেন্টের মধ্যে কিভাবে আমরা বর্ডার তৈরি করতে পারি। এজন্য আমরা যেহেতু এখানে সরাসরি p ট্যাগ লিখেছি এবং আমি এই p ট্যাগটার মধ্যে একটা ক্লাস দিয়ে নিচ্ছি, আমি চাইলে ট্যাগের নাম লিখেও সিলেক্ট করতে পারি, বাট আমি এখানে একটা ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে যাচ্ছি। এই জন্য আমি একটা ক্লাস দিলাম, সাপোজ প্যারা। এখন যেহেতু ক্লাস দিয়েছি এজন্য ডট দিয়ে প্যারা লিখব এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করব, মাঝখানে আমি প্রপার্টি এবং ভ্যালু ইউজ করব। প্রথমেই আমি যেহেতু বর্ডার ক্রিয়েট করতে চাচ্ছি এজন্য আমি এখানে একটা প্রপার্টি ব্যবহার করব, বর্ডার উইথ। বর্ডার উইথ দিব আমি 1 পিক্সেল, অর্থাৎ আমি বর্ডার 1 পিক্সেল একটা বর্ডার তৈরি করতে চাচ্ছি। এখন সেমভাবে আমি দিব বর্ডার কালার, অর্থাৎ আমার এই যে বর্ডারটা হবে সেই বর্ডারের কালার কি হবে। সাপোজ আমি কালারটা দিতে চাচ্ছি ব্ল্যাক, এজন্য আমি 6টা 0 দিলে এখানে ব্ল্যাক হয়ে যাবে কালারটা। এখন যদি আমি একটু আমার এই যে ফাইলটা রয়েছে এটা যদি একটু রিলোড দিই, আমি কিন্তু এখানে বর্ডার দেখতে পাচ্ছি না। এখন বর্ডার না দেখার কারণ কি? না দেখার কারণ হচ্ছে এখানে আমাদের আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে, বর্ডার স্টাইল। আমি যদি এখানে লিখে দিই সলিড, অর্থাৎ বর্ডার স্টাইলটা কি হবে, আমি যদি এখন সলিড লিখে এখানে একটু রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে বর্ডারটা কিন্তু চলে এসেছে। এখন প্রশ্ন হতে পারে যে এই যে বর্ডারটা এটা এতটুকু পর্যন্ত কেন হলো না। আমি কিন্তু আগের ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে ব্লক ট্যাগ এবং ইনলাইন ট্যাগ বলতে আসলে কি বোঝায়, এই জন্য আমি এখানে বিস্তারিত বলছি না। এখানে p যেহেতু একটা ব্লক ট্যাগ, এজন্য এইটার যে বর্ডার অর্থাৎ এই p এর যে বর্ডার এটা কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পেয়েছে এবং এই যে চারপাশে একটা স্পেস রয়েছে, এই স্পেসটা হচ্ছে বডির একটা মার্জিন থাকে। বাই ডিফল্ট বডির মধ্যে একটা মার্জিন থাকে এবং আমি যদি এখন এই যে বডির মার্জিনটা, যেমন এখানে যদি আমি বডি সিলেক্ট করে আমি যদি বলে দিই মার্জিন 0, আমি যদি বডির মার্জিনটা 0 করে দিই এবং এখানে যদি রিলোড দিই, তাহলে কিন্তু এই যে মার্জিনটা কিন্তু চলে গিয়েছে। যাই হোক, আমি আপাতত বডির মার্জিনটা রাখতে চাচ্ছি এবং এখন আমি যদি রিলোড দিই আমার আগের অবস্থায় কিন্তু চলে এসেছে, অর্থাৎ বর্ডার ক্রিয়েট করার যেই কাজটা আমি করতে চাচ্ছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমরা বর্ডারের উইথটা যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা বর্ডারের উইথটা বাড়াতে পারি। সাপোজ আমি এখানে যদি 5 পিক্সেল দিই, তাহলে কিন্তু আমার এখানে বর্ডারের যে উইথ রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা চাইলে বর্ডারের কালার ইউজ করতে পারবো, যে কোনো কালার। আমরা এখানে সরাসরি কালারের নাম লিখে দিতে পারবো, হ্যাক্স কোড ব্যবহার করতে পারবো, RGB কোড ব্যবহার করতে পারবো।
এবং এখানে বর্ডার স্টাইলটা সলিড দেওয়া হয়েছে। আমি চাইলে এখানে যদি আমি ডটেড ইউজ করি তাহলে এই যে বর্ডারটা রয়েছে সেটা কিন্তু ডটেড বর্ডার হয়ে যাবে। যেমন এই যে এখানে ডটেড একটা বর্ডার তৈরি হয়েছে। সেমভাবে আমি ডটেডের জায়গায় যদি বলি ড্যাশেড, তাহলে এখানে ড্যাশেড একটা বর্ডার তৈরি হবে। এখন বিষয় হলো যে আমরা এইভাবে একটা বর্ডার ক্রিয়েট না করে আমরা চাইলে এই 3টা ভ্যালু কিন্তু একবারও ব্যবহার করতে পারি। এই 3টা প্রপার্টি একসাথে ব্যবহার করার একটা সিস্টেম রয়েছে, যে সিস্টেমটাকে বলা হয় শর্ট হ্যান্ড স্টেটমেন্ট। এজন্য আমরা যদি এখন একটা প্রপার্টি ব্যবহার করি বর্ডার, আমরা কি ব্যবহার করলাম? শুধু বর্ডার ব্যবহার করলাম। এখন এখানে প্রথমেই আমাদেরকে দিয়ে দিতে হবে বর্ডারের যে উইথ রয়েছে, অর্থাৎ একটা বর্ডার যে আমার ক্রিয়েট হবে সেটা কত উইথ নেবে। আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিচ্ছি এবং দ্বিতীয় যে অংশ বা দ্বিতীয় যে প্যারামিটার যদি আমরা বলি বা প্রপার্টির যে ভ্যালু বলি, সেটা যদি আমি এখানে দিতে চাই সেখানে দিতে হবে বর্ডারের স্টাইল। এখানে আমি সলিড দিয়ে দিলাম, বর্ডার স্টাইল দিয়ে দিলাম সলিড, এবং তৃতীয়ত আমাদেরকে দিয়ে দিতে হবে বর্ডারের যে কালার রয়েছে সেই কালারটা। আমি চাচ্ছি এখানে ব্ল্যাক টাইপের একটা কালার এখানে শো করুক। এখন যদি আমি এখানে ব্রাউজারে একটু রিলোড দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি সলিড বর্ডার কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। এই হচ্ছে বর্ডারের শর্ট হ্যান্ড স্টেটমেন্ট। আমরা যদি একটু আমাদের এই যে লেখাটা এটা যদি একটু লক্ষ্য করি, আমাদের এই যে বর্ডার, বাম পাশে বর্ডার এবং লেখা একদম পাশাপাশি অবস্থানে কিন্তু রয়েছে। আমি যদি চাই যে বর্ডার থেকে এই লেখাটা একটু ডান দিকে সরে আসবে, এজন্য আমরা একটা প্রপার্টি ব্যবহার করতে পারি। সেই প্রপার্টিটা হচ্ছে প্যাডিং। এখন প্যাডিং লেখার পরে আমি হাইফেন দিয়ে বলে দিব যে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার কোন পাশে আসলে প্যাডিং হবে, অর্থাৎ এই স্পেসিংটা যে হবে সেটা কোন পাশে হবে। আমি যদি এখন বলি লেফট, সেক্ষেত্রে এটা বাম দিক থেকে আসলে স্পেস নেবে। এখন যদি আমি বলে দিই যে প্যাডিং লেফট 20 পিক্সেল এবং এইখানে যদি একটু রিলোড দিই, আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে লেখাটা এটা বাম পাশ থেকে 20 পিক্সেল সরে এসেছে। সেমভাবে আমরা যদি এখন বলি যে প্যাডিং টপ, অর্থাৎ উপর থেকে আমি 20 পিক্সেল নিচে আসতে যাচ্ছি, অর্থাৎ এই যে এলিমেন্টটা এখন কিন্তু উপর থেকে 20 পিক্সেল সরে আসবে। যেখানে উপর থেকে 20 পিক্সেল সরে এসেছে। একইভাবে আমি যদি চাই এইটা প্যাডিংটা নিচ থেকেও 20 পিক্সেল পাবে, এজন্য আমাকে লিখতে হবে প্যাডিং বটম। এখন বটম লেখার পরেও কিন্তু এখানে নিচ থেকে এটা আলাদা একটা 20 পিক্সেলের স্পেস পাবে। এছাড়া আমরা যদি এখানে দেই যে প্যাডিং রাইট সাইড থেকেও সে 20 পিক্সেল স্পেস পাবে, এবং রাইট সাইডের যে স্পেসটা সেটা কিন্তু পাচ্ছে, বাট দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে কি এই পাশে আমাদের কিন্তু কোনো কন্টেন্ট বা লেখা নাই। আমি যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমি যদি একটু এই পি ট্যাগের উপর কার্সরটা নিয়ে যাই, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার মাঝখানে যে ইয়েলো টাইপের যে কালারটা আছে সেটা কিন্তু হচ্ছে প্যাডিং, আর এর উপরে নিচে যে অংশটা আছে সেটা হচ্ছে মার্জিন। এখন প্রশ্ন হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী? আমরা যদি সেমভাবে এই প্যাডিংগুলোকে, এই যে প্যাডিং যে লেখাগুলো রয়েছে এই প্যাডিংগুলোকে যদি প্যাডিং না রেখে আমরা যদি মার্জিন করে দিই, সাপোজ আমি এখানে কি করলাম, মার্জিন করে দিলাম। মার্জিন করে দেওয়ার পরে আপনি যদি একটু রিলোড দেন, রিলোড দেওয়ার পরে দেখেন যে আমাদের যে লেখাটা সেটা সেম জায়গায় রয়েছে, বাট এই যে উপর থেকে যে স্পেসটা ছিল সেই স্পেসটা ক্রিয়েট হয়েছে, পাশাপাশি যে 20 পিক্সেল স্পেস সেটা কিন্তু চারদিক থেকে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা যখন প্যাডিং দিব, প্যাডিংটা কি করবে, এলিমেন্টের ভিতরে কাজ করবে, আর মার্জিনটা কি করবে, মার্জিনটা এলিমেন্টের বাইরে কাজ করবে। আরেকভাবে যদি আমি একটু বোঝাতে চাই, আমি যদি এখন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সাপোজ স্কাই ব্লু, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমি যদি এখন একটু রিলোড দিই, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা পেয়ে গেছে। এখন আমি যখন এখানে এই যে এলিমেন্টের মধ্যে
মার্জিন দিয়েছি, মার্জিনের যে অংশটুকু সেখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড পাইনি। কিন্তু আমি যদি চাই যে মার্জিন যে জায়গাটুকু দিয়েছি সেইখানেও এইটার ব্যাকগ্রাউন্ডটা পাবে, সেক্ষেত্রে আমরা এখানে মার্জিনের পরিবর্তে প্যাডিং ব্যবহার করব। এজন্য আমি যদি এখন এই মার্জিনটাকে প্যাডিং করে দিই, প্যাডিং করে দিয়ে এখন যদি এখানে রিলোড দিই, আমি কিন্তু দেখতে পাচ্ছি কি যে এই যে 20 পিক্সেল করে যে প্যাডিং বা প্যাডিংটা আমি দিয়েছিলাম, সেই প্যাডিংটা কিন্তু এই যে কালারটা সহ কিন্তু প্যাডিং ক্রিয়েট করেছে, অর্থাৎ ওই স্পেসটা কিন্তু ক্রিয়েট করেছে। এখন একটা বিষয় আপনি যদি লক্ষ্য করে থাকেন, এই যে আমরা যখন মার্জিন দিয়েছিলাম, সাপোজ আমি এখানে যখন মার্জিন দিয়েছিলাম, মার্জিন দেওয়ার সময় এই লেখাটার উপরে এবং নিচে কিন্তু স্পেসটা তেমনভাবে তৈরি হয় নাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নর্মালি আমরা যখন পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগের মধ্যে কিন্তু নর্মালি একটা মার্জিন অলরেডি আছে, অর্থাৎ উপর নিচ থেকে বাই ডিফল্ট একটা মার্জিন আছে। আমি যদি এখানে মার্জিনটাকে এখান থেকে ডিসেবল করে দিই, অর্থাৎ আমি এখানে টপ এবং বটম এই দুইটা মার্জিন ডিসেবল করে দিলাম এবং এখানে যদি কার্সরটা নিয়ে যাই, আপনি দেখতে পাচ্ছেন যে ডান দিকের 20 পিক্সেল এবং বাম দিকের 20 পিক্সেল এই মার্জিনটা কিন্তু আমরা দিয়েছি, কিন্তু উপরের যে মার্জিন এবং নিচের যে মার্জিন এই মার্জিনটা কিন্তু পি ট্যাগের মধ্যে অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে অটোমেটিক্যালি পেয়ে গিয়েছে। এই যে পি ট্যাগ রয়েছে, একইভাবে আমাদের H1 থেকে H6 পর্যন্ত যে হেডিং ট্যাগগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু বাই ডিফল্ট একটা মার্জিন পেয়ে থাকে। আশা করি মার্জিন আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন যদি আমরা প্যাডিং ইউজ করি, প্যাডিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে যে এখানে আমরা যে প্যাডিংটা দিচ্ছি, প্যাডিংটা যেহেতু বাই ডিফল্ট দেয়া নেই, সেজন্য কি হবে এখানে মার্জিন তো পাবেই, পাশাপাশি এই যে প্যাডিংটা পেয়ে সে নিচে চলে এসেছে। আশা করি আপনাদেরকে প্যাডিং এবং মার্জিন এই দুইটা বিষয়ের পার্থক্য বোঝাতে পেরেছি। পাশাপাশি কিভাবে আমরা কোনো এলিমেন্টের মধ্যে বর্ডার তৈরি করব সেই বিষয়গুলো সম্পর্কে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।